কত বিস্ময়কর ব্যাপার। খোমেনি দিনে কয়বার প্রস্রাব করে, কয়বার পায়খানা করত, তার বাহিনীর প্রধানরা কে কোন মুখী ঘরের কয়টাই ঘুমায়, কোন বাথরুমে থাকে, সব তাদের কাছে। আইসা ঠিক ওই ঘরে ঢুকে ঢুকে মাইরে গেছে কয়েকজনকে, আর খোমেনিরে ওয়ার্নিং দিয়ে গেছিল যে আমরা 7-8 জনকে মারছি, যাকে দরকার ছিল তুমি ফিরে আসো, আলোচনায় আসো, আমরা চলে গেলাম, এ বলে গেছে না। আমরা বললাম যে ইরান পালায় গেল, মুসলমানরা বললাম, কিন্তু আমরা তো জানি, আমরা জানি 10% মুসলমান যারা জ্ঞানী, আমরা জানতাম যে ওনারা ওরা সতর্ক করে চলে গেল যে তুমি আর পরমাণু পরীক্ষার দিকে যাও না। এইবার কি করলো, তারা জানে যে খোমেনি কোন ঘরে থাকে, খোমেনির মেয়ে কোন ঘরে থাকে, ওর প্রতিরক্ষা মন্ত্রী কোথায় থাকে, প্রথম হামলায় নিখুঁত ভাবে তাদের হত্যা করলো। এখানে ভাই শুনেন, কোন যুদ্ধ হইতেছে না। এখানে একটা কথা আমি বলি, এই যে মুসলিম বিশ্বের এই লক্ষ লক্ষ মানুষ হত্যা, আমি বেদনায় বিধুরে, আমি শেষ। কত লক্ষ লোক মারা গেছে ইরাকে, কত লক্ষ সিরিয়াতে, কত লক্ষ ইয়েমেনে, কত লক্ষ ওই যে কর্নেল গাদ্দাফির দেশ লিবিয়াতে, কত লক্ষ মারা গেছে আফগানিস্তানে, কত লক্ষ মরতেছে পাকিস্তানে, কত লক্ষ মরতেছে ফিলিস্তিনের। ফিলিস্তিন সমস্যার সমাধান আমার হাতে 1 মিনিট হবে। 1 মিনিট কি, ফিলিস্তিন ইসরায়েল একটা রাষ্ট্র হবে, সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সব থাকবে, নির্বাচন হবে। এখন এই যুদ্ধেও মুসলমান অংশগ্রহণ করছে, ইসরায়েলের নারী পুরুষ। ফিলিস্তিনি হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে তারা নারী পুরুষ। 6 জন এমপি হয়েছে মুসলমান ওই দেশে, ওই দেশের মুসলমান যারা আছে ইসরায়েলে, তারা বলতেছে আমরা বেহেশতে আছি। একটা দেশ হবে, তোরা নির্বাচন করবি, একসাথে থাকবি, কিন্তু সমস্যা হলো জঙ্গিবাদ, সমস্যা হলো হামাস। ওই সমস্যার জীবনও মিটবে না। তারা চায় ইহুদি ধ্বংস করিয়া তারা ওটা স্ট্যান্ড করবে, কিন্তু জ্ঞান বিজ্ঞানে আগাবে না। উপরের দিকে আবাবিল পাখির দিকে চেয়ে রয়েছে। এখন শুনেন, আমি কথাটা বলি ভাই, এখানে কোন যুদ্ধ হইতেছে না। জ্ঞান বিজ্ঞানীরা যতই যা বলুক, আচ্ছা লাদেন রে কিভাবে কোরআন থেকে ধরে নিয়ে গেছে আপনি চিন্তা করতে পারছেন? আপনাকে তো আমার এই কথাটা বুঝতে হবে, আপনার জ্ঞান বিজ্ঞানে আগাইতে হবে। ইসমাইল ভাইয়ের সাথে আমি লড়াই করতে পারবো কিনা শুনেন, মুষ্টিযুদ্ধ যখন হয় তখন ওজন মাইপা নাই, 80 কেজির সাথে 80 কেজি, 60 কেজির সাথে 60 কেজি। যখন মুষ্টিযুদ্ধ খেলা হয় বা লড়াই হয়, 60 কেজির সাথে 60 কেজি, 80 কেজির সাথে 80 কেজি, 2 কেজির সাথে 80 কেজি কি দায় মারামারি করতে? তাইলে এখন কথা হলো কি ভাই, এই যে মুসলমান ধ্বংস হইতেছে, মারা যেতেছে, তো একটা কারণে আমাদের অস্ত্র হলো এগুলা, আবাবিল পাখি, তরবারি, ঘোড়া, এই সবগুলার উপর নির্ভরশীল। কিন্তু একটা কথা হলো কি, আপনি এখন নিজে ইসমাইল ভাই হিসাব করুন তো, ইরানের কাছে কি অস্ত্র আছে, কতটুকু আছে? 1 লক্ষ গুণ বেশি শক্তিশালী একটা রাষ্ট্র, তার সাথে লড়াইটা কি হবে? এখানে কিসের লড়াই হয়েছে? 2 ঘন্টায় যাকে যাকে দরকার নাই। সালমত ভাই, আপনার কাছে আবার আসবো আমরা দুলাল ভাইয়ের একটু তাড়া আছে, দুলাল ভাইয়ের একটু কথা শুনে আমরা দুলাল ভাইকে ছেড়ে দেবো। দুলাল ভাই প্লিজ আপনি সামাদ ভাইয়ের সাথে মিলিয়ে কিছু বলতে পারেন, অথবা আমাদের পুলিশ। আমি যেটা হচ্ছে, ঠিক আছে, মানে একটু যাওয়ার ব্যাপার ছিল, আমি আছি। সামাদ ভাইয়ের বক্তব্য মিস করতে চাই না, খুব চমৎকার ভাবে বলেন, যদিও উনি উত্তেজিত হয়ে যান, কিছু কিছু শব্দ আমার কানের মধ্যে লাগে, সেটা আমার সব প্রয়োজনও আছে মানুষের। এখন যেহেতু আমরা সমালোচনা যখন করব, তখন স্বাভাবিকভাবে এই কথাটা কিন্তু দুলাল ভাই, আমি একটু থামাই আপনাকে। এই কথা সামাদ ভাইয়ের এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ। মুসলিম বিশ্বের সবার কিন্তু বক্তব্য একরকম, এবং আমরাও সেই বক্তব্যের পিছনে ঝাঁপিয়ে পড়ি। আমাদের ডক্টর ইউনূস সাহেবকে তো মহা সাহসী শক্তিশালী একজন মানুষ মনে করা হয়। ডক্টর ইউনূস সাহেবকে বলা হয়েছে ভারতের চোখে চোখ রেখে একজনই কথা বলেছে, সেটা ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস 18 মাসে ভারত দখলের যে চেষ্টা, তার মানে সামাদ ভাই যে ব্যাখ্যা দিলেন, সবারই বক্তব্য একরকম, সাদ্দামেরও বক্তব্য একরকম। আমরা আশাবাদী হই ইরানের প্রেসিডেন্টের বক্তব্য একরকম, ধর্মীয় 180 কোটি মুসলিমের বক্তব্য একই, 180 কোটি সবারই বক্তব্য। আমরা বিচার বিবেচনা করি না কথা বলতে, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। ইউনূস সাহেব বিচার বিবেচনা করেন না যে আমার কি আছে, ওই 2 মিনিটে তুলে নিয়ে যাবে, এটা হইলো মানে অজ্ঞতা। জি, 2 মিনিটে তুলে নিয়ে যাবে, এটা বুঝে না। ইউনূস সাহেব হচ্ছে একটা মিনমিনে টাইপের, একটা ভীতু টাইপের লোক, একটা বদ টাইপের লোক, বিশ্বের সবচেয়ে নিকৃষ্টতম একজন মানুষ। তার নাম উচ্চারণ করলেও মনে হয় এখন বলা হচ্ছে তুই একটা ইউনূস একটা গালিতে রূপান্তরিত হয়েছে।
যে তুই একটা ইউনুস, যদি কাউকে বলা হয় তুই একটা ইউনুস, তাহলে ধরে নিতে হবে তুই একটা খারাপ লোক, তুই একটা বাজে লোক, তুই একটা অসভ্য, তুই একটা ইতর, তুই একটা যাচ্ছে তাই, হ্যাঁ, রাজাকারের চেয়েও খারাপ, এটা মনে হয়। তো ইউনুস নিয়ে আমি আলোচনা করতে চাই না। ও যখন সেভেন স্টার নিয়ে কথাটা বললো, যেটা ভাই যে সামার সাহেব বললেন, আরে সেভেন স্টার যে তোরা দখল করবি, তোরা তো বাংলাদেশে, পুরা বাংলাদেশটা তো ভারতের মুখের মধ্যে, 3 দিকেই তো ভারত, 3 দিকেই ভারত। খালি ভাগের মুখের মধ্যে আসিস, যদি চাপ দিত তাহলে তো বাংলাদেশ চ্যাপ্টার হয়ে যেত, ভারতের পেটের মধ্যে চলে যেত। এগুলো তো বাস্তবতা বুঝতে হবে। যাক, আমি পুলিশ হত্যাটাই শেষ করি। পুলিশ হত্যা নিয়ে বলছিলাম, সেটি হচ্ছে যে পুলিশ হত্যাটা বিচার অনিবার্য। শুধু তাই না, বিডিআর হত্যার বিচার আবার হচ্ছে, এবং কতগুলো সেনাবাহিনীর যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলো কিন্তু বিচার হওয়া উচিত, হয়নি। সেনাবাহিনী নিজেদেরকে মনে করে যে স্বর্গে থাকে, তাদেরকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, তারা সবকিছুর বাইরে, কিন্তু তারা ধ্বংসের মূল। সেই ধ্বংসের মূল সেনাবাহিনী দিকে আমি পড়ে যাই। তার আগে যে কথাটি বলবো, যে স্বরাষ্ট্রমন্ত্রী, নতুন যে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তার বক্তব্য 2 ধরনের। তিনি একটা বিপদে পড়েছেন যে শ্যাম রাখি না এই অবস্থা তার। কারণ একবার শুনতে পাচ্ছি যে তিনি বলছেন যে একটু উদ্যোগ নাও, তালিকা তৈরি করো, কারা কারা করেছে, এটা কাগজে আসছে। আবার এখন বলছে যে বিচার হবে না। তিনি তো দুটানায় পড়ে গেছেন, 2 দিকে 2 পা দিয়ে দুই নৌকায় পা দিয়েছেন। আসলে কি হবে? সালাম ভাইয়ের কথাই ঠিক যে শেষ পর্যন্ত এটা একটা কার্ড নিয়ে এগিয়ে যাবে, তাদের মেয়াদ অতিক্রম করার চেষ্টা করবে, কিন্তু এই খেলাটা কিন্তু সুমন হবে না। জনগণ ঠিকই বুঝতে পারে, জনগণ একদিন না একদিন এই বিচার করবে, আজ হোক কাল হোক। আমরা যুদ্ধ অপরাধের বিচার দেখেছি, আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার দেখেছি, বিডিআরের বিচার দেখেছি, পুলিশ হত্যার বিচার হবেই হবে। এবং সেনাবাহিনীর মধ্যে যে বিচারগুলো ঘটেছে সেগুলো কিন্তু বিচার হওয়া উচিত। বিশেষ করে ৭৫-এর পর বা জিয়াউর রহমানের সময় যে কর্নেল তাহেরের যে ঘটনাগুলো বলেছে, সেগুলো কিন্তু এখনো কাজে দেয়। যদি একটা সাহিত্যের বিষয় আমি বলি, এবার বাংলা একাডেমি পুরস্কার ঘোষণা করা হয়েছে, পুরস্কার পেয়েছেন আমাদের বন্ধু মোহন রেহান কবিতায়, কিন্তু তাকে পুরস্কার স্থগিত করা হবে, এখন দেয়া হবে। হ্যাঁ, না দেওয়া হবে মানে সে নিতে চেয়েছে, এটা তার পরাজয় নয়, বিজয়, সেটা পাবলিক বিচার করবে। কিন্তু এর মধ্যে কিন্তু সেই হত্যাকাণ্ডের ব্যাপারগুলো আসছে, কি কর্নেল তাহেরকে নিয়ে কবিতা লিখেছিল। অতএব এগুলো কতটা মানে আমাদের উপর প্রভাব বিস্তার করে, আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, প্রত্যেকটা হত্যাকাণ্ডই আমাদের সমাজের উপর প্রভাব পড়ে। তো আমি চাই যে নির্মূল করা খুব মুশকিল, এই হত্যাকাণ্ড থেকে বেরিয়ে আসা মুশকিল। তারপরেও আজ হোক কাল হোক এই পুলিশ হত্যার বিচার হওয়া উচিত। তা না হলে এই ইন্ডিভিটি বিল দিয়ে মানে জনগণকে ধোঁকা দেওয়া যাবে না। পুলিশ নিরাপদে কাজ করতে পারবে না। পুলিশেরা যদি তার নিজেদের সেফটি না রক্ষা করতে পারে, তাহলে কিভাবে আমাকে, তোমাকে, আম জনতাকে নিরাপত্তা দেবে? এই প্রশ্ন আমার থাকলো। আমি চাই পুলিশ হত্যার বিচার হোক, সঠিক বিচার হোক। জি জি, ধন্যবাদ। বিচার আল্লাহর বিচার, বড় বিচার। জি ধন্যবাদ আপনাকে। বিএনপি পুলিশ হত্যার বিচার না করলে বিএনপিকে এর মাসুল দিতে হবে। জি ধন্যবাদ। আমরা যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরোধী, তার সাথে উগ্র সাম্প্রদায়িক শক্তির প্রতিনিধি হিসেবে ইরানের খামেনি রেজিমের বিরোধী। আর আমরা চাই একটা মানবিক পৃথিবী। জি আচ্ছা ইসমাইল, আরেকটা কথা আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে আমি রাজনীতিবিদ নই, আমি লেখালেখি করি, রাজনীতি সচেতন। কিন্তু আমার প্রশ্ন যে বিএনপি নিজেরাই নিজের পায়ে কোড়াল মারছে, তারা কিন্তু সিদ্ধান্ত নিতে পারছে না। তারা যখন মানে শপথ নিল শুধুমাত্র এমপি হিসেবে, তারা যে সংস্কার এবং সেই যে সংবিধান যার মধ্যে এই বিষয়গুলো আছে, যে ইন্ডিমিনিটি বিল আসিফ নজরুলের জারিকৃত, পুলিশ রক্ষা করা, তাদেরকে রক্ষা করা, সেটা কিন্তু সই করেনি। তাহলে তো দেখা যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী স্ববিরোধিতার চূড়ান্ত পর্যায়ে। একদিকে মানে শপথ নিচ্ছেন, আর দ্বিতীয় যে স্তরের শপথ সেটা কিন্তু তারা নেয়নি, যেটা জামাত নিয়েছে। তো ফলে তাদের নিজেরাই দ্বিধাদ্বন্দ্ব, তারা মানে তাদের জনগণের কাছে তাদের স্বচ্ছতা প্রমাণ করা উচিত যে আমরা এটা করবো, এই ধোয়াটে অবস্থা রাখা উচিত না। জি জি, ধন্যবাদ। ধন্যবাদ। পাক বাহিনীকে মাথার উপর থেকে আছাড় দিয়ে ভারত T20 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে চলে গেল। আচ্ছা ঠিক আছে, যা খেলাধুলার বিষয়, জয় পরাজয় থাকবেই। জি ধন্যবাদ। আচ্ছা, নীরবতা বুদ্ধিমানের কাজ। জি ধন্যবাদ আপনাকে। আচ্ছা, সামাদ ভাইয়ের কাছে এখন আমরা আসবো। সামাদ ভাই, আপনি একটু বলবেন যে ইসরায়েলে আমরা যতটুকু শুনেছি, আমি ইসরায়েলের পক্ষে বলছি না, মানে ইসরায়েলে যতটুকু শুনেছি 20% হলো মুসলিম,
ইসরায়েলে কি কোনো মুসলমান নির্যাতিত হচ্ছে, এটা একটু ব্যাখ্যা করবেন, বা হচ্ছে না কেন, কি কারণে? আপনি একটা কথা বলেছেন যে ইসরায়েল ফিলিস্তিন একসাথ হয়ে একটা রাষ্ট্র হলে সেখানে গণতান্ত্রিকভাবে যদি নির্বাচন হয়ে যে ক্ষমতায় আসতে পারে। হামাসের বক্তব্য ওই সাদ্দামের মতো, হামাসের বক্তব্য ওই ইরানের খামেনি সাহেবের মতো, হামাসের বক্তব্য ওই হাফিজ আল বাশারের মতো, হামাসের বক্তব্য ওই যে গাদ্দাফির মতোই হামাসের বক্তব্য। আপনি মুসলমানরা কেন ওখানে নির্যাতিত হচ্ছে না? আমরা এই খবর কিন্তু কোনোদিন পাই নাই যে ইসরায়েলে মুসলিমরা নির্যাতিত। জি প্লিজ। আমি বলবো, জি। ইসরায়েলে যে মুসলমান আছে 10% বা আরো বেশি, তাদের নারী পুরুষ কিন্তু সৈনিকও আছে। তারা এই যে ইরান হামলাতে অংশ নিছে, তারা ওই ফিলিস্তিনেও তারা মুসলমানদের হত্যা করে। তাদের সাংবাদিক প্রশ্ন করছিল, আপনারা তো মুসলমান, বলছেন নো আমরা ইসরায়েলি, নেভার নো। আপনাদেরকে সুযোগ দেওয়া হলে কি আপনারা চলে যাবেন? একজন সৈনিককে প্রশ্ন করছে, কোথায়? বলছে ফিলিস্তিন। এটা হলো বেহেশত আর ওটা হলো দোজক। দোজকে যাবো আমরা? তাহলে ওইটার সমস্যা আমি আপনাদের সমাধান যেটা দিচ্ছি, এটা 1 মিনিটের ব্যাপার, কিন্তু কথা ওটা না। এখানে সারা বিশ্বে সমস্যা হলো একটা সমস্যা, যে মুসলমানরা বিশ্বাস করে যে একদিন সারা বিশ্বটা তাদের হাতে আসবে, যার হাত দিয়ে হোক, এবং যাকে তাকে ইমাম মাহদি তারা মনে করে। ইসরায়েলের সমস্যার সমাধান আমি যেটা বলছি সেটাই। কিন্তু এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, শুনেন। এই পৃথিবীতে আমার এই এত বছর ধরে দেখতেছি শুধু মুসলমানরা কচু কাটা হইতেছে, নিধন হইতেছে, হত্যাকাণ্ডের শিকার হইতে মরে যেতেছে মুসলমানরা পৃথিবীতে। ইদানিং কালে আপনি স্মরণ করে দেখেন তো, ইরাকে কত লক্ষ লোক মারা গেছে, ইরানে কত লক্ষ লোক মারা গেছে, সিরিয়ায় কত লক্ষ মুসলমান মারা গেছে, লোক না মুসলমান মারা গেছে, লিবিয়ায় কত লক্ষ মুসলমান মারা গেছে, ওই ফিলিস্তিনে কত লক্ষ লোক মারা গেছে, আফগানিস্তানে কত লক্ষ মুসলমান মারা গেছে, পাকিস্তানে কত লক্ষ লোক মুসলমান মারা গেছে, এখানে শেষ। এবার বলেন যে অন্য ধর্মের লোক কোথায় মারা যাচ্ছে? মরছে কোথাও? মরে না। কেন মরে না? এবার আসেন, এই কথাটাই আমি এখন বলছি। একজন রাষ্ট্রনায়কের দায়িত্ব হলো এটা, যে দেশের মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া। আচ্ছা, একজন রাষ্ট্রনায়ক সাদ্দাম যখন দেখলো, তাদের দাবি ছিল যে তুমি ক্ষমতা ছেড়ে দিয়ে গণতন্ত্র দাও, কিন্তু সে হুঙ্কার দিছে ভালো কথা, কিন্তু সে যখন দেখলো যে আমি তো আমার জনগণকে রক্ষা করতে পারবো না, সারা পৃথিবী এক হয়ে গেছে, তাইলে আমি মরে যাই, আমি রাষ্ট্রনায়ক, ওর মরার যদি আমাকে মেরে ফেলে আমি ঘোষণা দিব যে ভাই আমার দেশে হামলা করিস না, আমার তোরা নিয়ে যা, ফাঁসি দে, না হলে মেরে ফেলা, কিন্তু আমার দেশটা ধ্বংস করিস না, কাউকে মারিস না। এটা হলো একটা রাষ্ট্রনায়কের কাজ। রাষ্ট্রনায়কের কাজ এটা না যে 1 লক্ষ গুণ শক্তিশালী একটা মানুষের সাথে আমি একটা বোকাস ঘোষণা দিব যে আমার হাতে এমন মহাশক্তি আছে, বা আমি নিজে ইমাম মাহদি লেগে যাও, যে লাগাই দেওয়ার পরে আমি গর্তে ঢুকবো, আমার দেশটা ধ্বংস হয়ে যাবো। প্রত্যেকটা দেশ এই একইভাবেই ধ্বংস হইতেছে, মুসলমানরা আর কচু কাটা হইতেছে আর মরতেছে তাদের এই বিশ্বাসের কারণে। কিন্তু দেখেন এই জায়গাটাই আসতে হবে, কি জায়গাটাই শুনে, আমি যখন ভারতের সাথে যুদ্ধ করব তখন আমাকে আগে হিসাবটা করতে হবে। কি হিসাব? ওনার কি কি অস্ত্র আছে, আমার কি কি অস্ত্র আছে, ওনার ক্ষমতা কতটুকু, আমার কতটুকু। আচ্ছা, এখন কি আমি যুদ্ধ লাগলে তার লগে পারবো না? কি রেজাল্ট হবে? না রেজাল্ট হবে এটা আমার দেশটা ধ্বংস হয়ে যাবে, তাইলে আমার ওই যুদ্ধে যাওয়া যাবে না, ওই যুদ্ধে যাবে না। ওরা কিন্তু অযাচিত ভাবে যদি কেউ দখল করতে আসতো একটা কথা, তা তো না। এই মুসলিম বিশ্বের নেতারা 20 বছর 30 বছর 40 বছর থাকে, ওদেরকে ওরা বলে তুমি সরো, গণতন্ত্র দাও, তখনই ওরা বলে যে আমার হাতে এমন অস্ত্র আসমান থেকে আইসে আমি ক্ষমতা ছাড়তাম না, তোকে ধ্বংস করে দেবো সেটা পৃথিবী। এই তখনই ওখানে আঘাত হইতেছে, তখনই মুসলমান মরতেছে। মুসলমানদের সমস্যাটা কোন জায়গায়? এই জায়গায়। এই যে আমরা দেখেন তো, একজন জ্ঞানী লোকের সাথে আমার সাক্ষাৎ হয়নি, টকশোতেও দেখি নাই। এই যাদেরকে ডাকে অনেক অনেক ডিগ্রি, একটা লোক ইরানের সমরস্ত, ভারতের ইসরায়েল এবং আমেরিকার সমরস্ত হিসাব করলো না, তারা হিসাব করলো কত বছর কত মাস দীর্ঘায়িত হইতে পারে যুদ্ধটা, আর এইদিকে কাকে কাকে মারতে পারে। ইসরায়েল কি কব্বর মধ্যে চলে যাবে, ইয়েমেন ঘাটিটা কে কিভাবে খাবে। এই বিশ্ববিদ্যালয়ের শুনে শালার বেটে শালা বোকাচোদার ঘরের বোকাচোদা, তুই আগে হিসাব কর ইরানের সমর শক্তি কতটুকু, তারপরে ওগুলো খাইস। এখন যখন হিসাবে আসবো, তখন তারা কি বলতেছে হিসাবে গেলে পারে, তারা বলছে আমরা 313 জনের বেশি যোদ্ধা নিব না, কারণ বদর যুদ্ধে রাসূল জিতছে 313-তে, আর তরবারি
তরবারি আমরা ছাড়বো না। আর কি দুলদুল ঘোড়া, আর কি আবাবিল পাখি, আর কি আত্মঘাতী, শেষে কি করব? বোমা বাঁধা নিয়ে পুড়ে যাব। শেষ। একজন লোক টকশোতে হিসাব করলো না যে কার শক্তি কতটুকু। আরে ইসমাইল ভাই, বক্সিং খেলা হইতেছে, মাইপে মাইপে আপনার 60 কেজি ওজন, আমার 60 কেজি ওজন, ভাই সেই দুইজনকে লাগাইতেছে মারামারি। তাহলে আপনি এটাই যদি করেন, আপনি তো 2 কেজি ওজনের একটা, 10 কেজি ওজনের একটা মানুষ, 80 কেজি ওজনের মানুষের লোকে যদি বক্সিং দেন, তাহলে ওই লোকটা একটা বক্সিং দিলে তো এক বক্সিং আপনি উড়িয়ে দেবেন না। এটা তো দায় না, মাইপে করি। আপনি সমর শক্তির তো হিসাব করতেছেন না ভাই। আপনারা এত বিদ্যান লোক, খালি বলতেছেন কোন ঘাটি খাইবো, কোন ঘাটি খাইবো। আল্লাহ, বাংলাদেশের ডাক্তার, ইঞ্জিনিয়ার, বুয়েটের শিক্ষক, এরাও আবাবিলের আশা করে, এরাও 313 নিয়ে লড়াই করতে চায়। জামাত 50,000 যোদ্ধার কথা বলছিল, পরে সবাই ফেসবুকে দেখলাম বাদ দিয়ে মাত্র 313 জন নিয়ে দিল্লি দখল করতে চায়। মাঝখানে কি হতেছে? মইরা শেষ হয়ে যেতেছে আর ধ্বংস হয়ে। আমি একটা কথা বলি, আফগানিস্তানে কিছু নাই, কিছু নাই, শেষ করে তারা নিয়ে গেছে, ধ্বংস করে দিচ্ছে, কিছু নাই। আর দেশগুলোর নাম বলবো না, এই যতগুলো মুসলিম দেশ আছে লক্ষ লক্ষ লোক মরতে দেখতেছি আমি, আর এই মুসলমানদের এই ভুল সিদ্ধান্ত দেখতেছি, এইটার প্রতিবাদ করছি আমি, অন্য কিছু না। আরে বাবা, জ্ঞান বিজ্ঞানে আগা, আরে বাবা অস্ত্র জোগাড় কর। এরা এই ইরান খানটি বলা কত বড় মাদার চোখ, ওর কারণে মধ্যপ্রাচ্যের, দেখেন মধ্যপ্রাচ্যের 7টা দেশ ইরানকে আব্বা ডাকছে, ইয়ারে আমেরিকাকে ঘাঁটি দিচ্ছে খমিনির ভয়ে। খমিনির উচিত ছিল না এই দেশগুলোকে বন্ধু বনে একটা শার্কের মতন কইরা বাঘের বাচ্চার মতো থাকা, যে মরলে একসাথে মরবো? ওর ভয়ে তো মধ্যপ্রাচ্যের এই দেশগুলো ঘাঁটি দিছে। কারে? ওই ইয়ারে আমেরিকারে। কি হলো তাহলে এটা? মুসলিমের যে শক্তিটুকু আছে, অন্তত এইটুকু যদি ইউনিটি থাকতো। সৌদি আরব কি কারণে ঘাঁটি দিতেছে আমেরিকাকে বুঝেন? এই ইরানের ভয়। কাতার কেন ঘাঁটি দিচ্ছে বুঝেন? এই ইরানের ভয়। কারণ ওরা তো অনেকগুলো শাখা প্রশাখা সৃষ্টি করে রাখছে, ওই যে নামে মুহূর্তে হুজি টুজি এটা সেটা এগো দিয়ে সারাদিন হামলা চালায় আর ধমকায়, এই খাইয়ালামো মারে হালামো। এখন সে মধ্যপ্রাচ্যের রাজা। আরে ভাই, তুই রাজা হইলে তোর ভাই ব্রাদার নিয়ে এক লগে থাক, তোর ভয়ে তো সব আমেরিকা গেছে না। তাহলে এখন যে তোর কোন মারতেছে, তোর কোন ভাই তোর পাশে দাঁড়াইতেছে? সবাই প্রতিবাদ করতেছে, মিশর পর্যন্ত, তুরস্ক পর্যন্ত, সবাই আমেরিকার পক্ষে। তো সব কমরেড সাহেব কি হলো তাহলে? কোন মুসলমান দেশ ওর পক্ষে আছে, ইরানের পক্ষে আছে? নাই। আচ্ছা, এখন কথা বলতে দেখেন, এই যে শুনেন, এই যে হিসাবটা, এরা কোনো অস্ত্রপাতি বা শক্তির হিসাব করে না, তারা গায়েবী শক্তির উপর ভর কইরা যুদ্ধ ঘোষণা করে দিতেছে, আর একের পর এক দেশ ধ্বংস হয়ে যেতেছে। এরা জ্ঞান বিজ্ঞানে নাই, অস্ত্রপাতিতে নাই, কিছুই নাই। তো পরিশেষে একটা কথা বলে দি ভাই, ইরানে কোনো যুদ্ধ হইতেছে না। এটা হলো কি, আগে একটা কথা বলে নি, আসলে গালিটা বেড়ে যাবে। আমি ঘৃণা করি কারে? ইসরায়েল আর আমেরিকাকে, কিন্তু তাদেরকে গালি দিচ্ছি না এই কারণে, তারা এখন ডাইরেক্ট মানুষকে অপহরণ করে মুক্তিপণা করতেছে সারা বিশ্বে। তো ওদের কি সমালোচনা করবেন? শক্তি আছে। কয়দিন আগে ধরে নিয়ে গেল না ইয়ারে, মাতুরুরে ধরে নিয়ে গেল নিশ্চয়, এই যে ইরানের খমিনিরে মারি ফেললো, এর আগে নরিয়ারে ধরে নিয়ে গেছে, এর আগে যে আর একটা দেশে যা ঢুকছে। ওদের তো কিছু বলার নেই, ওদের শক্তি আছে। ওরা এখন অপহরণকারী, কিডন্যাপার, যাকে মন চাইতেছে ধরে নিয়ে যেতেছে, অস্ত্র এই মুক্তিপণ আদায় করতেছে। তো ওদের কি বলবো? অটিবাদ। আমাদের কথা বলতে হবে, মুসলমানদের কথা ভাবতে হবে। কি অস্ত্রপাতি জোগাড় করো, নিজেদের মধ্যে একতা হও, লেখাপড়ায় সামনে বাড়ো, তারপরে একটা দেশের সঙ্গে তুমি যুদ্ধ ঘোষণা করার আগে তুমি হিসাব করো যে কতটুকু শক্তি সঞ্চয় করতে পেরেছো। তোমার ওজন 10 কেজি, তুমি 80 কেজি লোকের সাথে যুদ্ধ বাঁধাই ওটা। এই বিবেকহীন লোকগুলোর কারণে ভাই দুঃখে এই কথাগুলো বললাম। জানি না মুসলমান বলছে, অনেকে খেপে যাবো আমার কাছে, তারা আমার বেদনাটা বুঝতেছে না। আমি চাইছিলাম যে খমিনির হাত ধরেই আমরা বিশ্বটা পেয়ে যাবো। এর আগে স্বপ্ন দেখছিলাম ইরাকের, তারপর স্বপ্ন দেখছিলাম লাদেনের, ভাই কই। কিন্তু এখন আবার আমি যখন ইহ জগতে ফিরে আসতেছি, আমি একটা জগতে থাকি, তখন উঠতে থাকি, তখন পেয়ে যাই, এই পেয়ে গেলাম পৃথিবী। কিন্তু যখন বাস্তবে আসি, তখন কই হাই হাই কেমনে পারবো? আমার আছে 10টা ক্ষেপণাস্ত্র, ওর আছে 10,000, আমি তো পারবো না।
এই প্যাচে পড়ে ভাই মুসলমানরা দিন শেষ হয়ে যেতেছে। ইরানের রেজাল্ট আমি যেটা দিব সেটাই হবে। ইরানের রেজাল্টটা দিই, সম্ভবত কালকে বসবে বা ফোনে কথা হবে ট্রাম্পের সাথে নেতানিয়াহু, যে এখন কি করবি। ওরা একটা সিদ্ধান্ত নিবে যে রেজিম চেঞ্জ করবি না এরা থাকবে। ওরা যদি বলে যে না এরা রাখবই না, রেজিম চেঞ্জই করে দেবো, খুব সত্যিই যুদ্ধ হবে, এটা রেজিম চেঞ্জ হয়ে যাবে, থাকবে না। এখানে কোনো যুদ্ধ হয় নাই ভাই, এখানে কোনো যুদ্ধ হয় নাই। এই যে আমি এখানে বসে রয়েছি, এখন 1000 লোক এখানে আছে, এই 1000 লোকের সাথে আমার যুদ্ধ হবে? তারা আমাকে মারতে পারে, কাটতে পারে, ধরে নিয়ে যেতে পারে, যা করতে পারে। এখন ওরা যা খুশি তাই করতে পারে। এটা একটা অসম যুদ্ধ ভাই। এটা আমি বললাম একদম সচেতন বিবেকবান লোক হিসাবে আমি একটু বললাম আপনাদের, এবার ভেবে দেখেন। জি জি জি, ধন্যবাদ মুসলমান মানে এই হটকারী সিদ্ধান্তের কারণে। জি দুলাল ভাই কিছু বলবেন, আমরা শেষ করব। জি না, আমার কথা হচ্ছে যে আমরা যা আলোচনা করলাম সেগুলো অশান্তির কথা। তো শান্তি ফিরে আসুক আমাদের স্বদেশে বিদেশে, মুসলমানদের মধ্যে, সকল মানব জাতির মধ্যে। এটি হচ্ছে আমার শেষ কথা। ওকে ওকে, প্রিয় দর্শক, আপনারা দুইজনের বক্তব্য শুনলেন। ভাই আমাকে 1 মিনিট সময় দিন, না হলে কিন্তু পাবলিকে মারবো। ভাই 1 মিনিট সময় দিন, আমি ফিনিশিংটা দেই, না হলে মারবো। গালিগালাজ করেন না যে ভাই, এই জন্য মাপ দিয়ে নি। শুনেন ঘটনা হয়েছে কি, শুনেন। আমি ঘৃণা করি আমেরিকাকে, ঘৃণা করি ইসরায়েলকে, কিন্তু মুসলিম বিশ্বের প্রতি আমার আহ্বান হলো এইটা ভাই, যে তোমরা অকারণে এই মুসলিম গুলারে হত্যা করায়ও না। যারা রাষ্ট্রনায়ক আছো তোমরা অস্ত্রপাতি জোগাড় করো, দরকার হলে 10 দেশ এক জায়গাতে হওয়ার পরে তোমরা আগে হিসাব করো পুঙ্খানুপুঙ্খু যে এই দেশটার সাথে আমি যুদ্ধ করে পারবো কিনা, তারপরে ভাই লাগাও। আর না হলে যুদ্ধ লাগাইয়া মুসলমান গুলারে তোমরা খতম করো না। তোমরা হিসাব করে দেখো যে মধ্যপ্রাচ্যে কত লক্ষ মুসলমানকে এই বিগত 2 দশকে হত্যা করা হয়েছে, এবং সব কয়েকজন রাষ্ট্রনায়কের কারণে। আর আমরা বিশ্ব মুসলিম সমর্থন দিচ্ছি, এইটা করো না ভাই তোমরা। মুসলমানরা কিন্তু পৃথিবী দখল করার আগে সব নিশ্চিত। ধন্যবাদ। জি জি জি, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। সামত ভাই যে বক্তব্য আমি বুঝছি আবেগ ইমোশনাল। আমরাও তেমন ইরানকে, এইটা গোপন কথা বলে যে ইরানকে সাপোর্ট করেছি, ইরাককে সাপোর্ট করেছি, গাদ্দাফি মনে একটা কিছু দেখাবে, কিন্তু কারো কাছ থেকে কিছু পাচ্ছি না। খুব হতাশা থেকে কথাগুলো আসে। কিন্তু কারো দৌরাত্ম কিন্তু আমরা পছন্দ করি না। আমেরিকা ইসরায়েলের দৌরাত্ম আমরা কেন পছন্দ করব? কারোই দৌরাত্ম আমরা পছন্দ করব না। এখন সামাদ ভাই যেটা বলতে চেয়েছেন যে ক্ষোভ থেকে, যে হ্যাঁ এই যে এত লক্ষ লক্ষ মুসলিম গত 2 দশকে মারা গেল, এটা কি কারণে? আমরা যে উদ্ধত্ত দেখাই, আমরা যে কিছু নাই, তারপরে বিচার বিবেচনা বোধ নাই আমাদের, আমরা হুঙ্কার দিয়ে থাকি কিন্তু আমাদের কিছু নেই। আরেকটা গুরুত্বপূর্ণ কথা যেটা সামাদ ভাই বললেন যে হ্যাঁ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমেরিকান এত ঘাটে কেন? ডিউ টু ইরান। ঠিক আছে, আবার আমেরিকার প্রবলেম আছে, আমেরিকা মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে সাপোর্ট করছে পূর্ণাঙ্গভাবে, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যে একটা অশান্তি লাগানোর জন্য। আরেকটা হচ্ছে রাজনীতির কূটচাল, যে ইরান হুঙ্কার দেখ আমরা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে সব আমেরিকান ঘাঁটি তৈরি করব, সবগুলো দেশকে বলবো যে আমরা তোমাদেরকে সহযোগিতা করব, কাতার, কুয়েত, ইয়েমেন, সৌদি আরব, আরো যা আছে সবগুলোতে আমেরিকান ঘাঁটি আছে। তো যেই কথা ফিনিশিং একটু বলতে চাই যে হ্যাঁ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো যদি অন্তত এক হতে পারতো যে আমরা ভাই আমরা সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধ হই। এখন তো ইরানের পক্ষে কেউ নাই, কোনো মুসলিম দেশও নাই। এটা তো হতাশার কথা। ইরান এখন আমেরিকাতে আক্রমণ করতে পারবে না, আমেরিকা যাওয়াও সম্ভব না। আমেরিকা হইলো আটলান্টিক মহাসাগর পার হইতে 8 ঘন্টা লাগে, ওখানে কেউ আক্রমণ করতে পারবে না। আর আমেরিকার আশেপাশে যেসব দেশ আছে সেসব দেশগুলো খুব ক্ষুদ্র এবং খুব কম শক্তির দেশ, তারাও কেউ আক্রমণ করতে পারবে না। তাহলে আমেরিকার সর্বা এখন আমেরিকাতে রাশিয়া যাইও আক্রমণ করতে পারবে না। হয়তো কিছু অস্ত্র আছে কিন্তু মারবে না গুলো, কারণ আটলান্টিক পার হইতে 8 ঘন্টা লাগে। সো কারো পক্ষে সম্ভব না। সো ইরানে এখন চেষ্টা করবে ইসরায়েলে কিছু আক্রমণ করতে, আর মধ্যপ্রাচ্যে আমেরিকান যে ঘাটিগুলো আছে, কেউ প্রশ্ন করে ভাইরে আমেরিকা আক্রমণ করছে ইরানে, ইরান আক্রমণ করে মুসলিম দেশে। না, ইরান মুসলিম দেশে আক্রমণ করছে না, যেহেতু আমেরিকান ঘাটি ওই মুসলিম দেশগুলোতে আছে সেগুলোতে আক্রমণ করতে চায়, একটা টার্গেট বা একটা হালকা প্রতিশোধ নিতে চায়। কিন্তু সেটা, এবং সেই ঘাটি বাংলাদেশও হবে, সেটা ইউনুস ব্যবস্থা করে গেছে। মুসলিম এখন আশা করতেছে ইরানে আমাদের দেশের বুদ্ধিজীবী বড় বড় যারা আছে ভাই, ওদের আলোচনা শুনলে, এই যে টক শো টিভিতে শুনলে আমি আধা পাগল হয়ে যাই। কেন? তারা হিসাব করতেছে যে ইরান প্রথমে ইয়েমেনের ঘাঁটিটাতে মেরে দিব, তারপরে
কাতার একটা মারবো, তারপর সৌদি আরব শেষ, তারপরে ইসরায়েল খাইয়ে দিব। তাহলে এখন কি হলো? হাই হাই, আমেরিকার যে নৌজাহাজটা যা আছে মানে বক্সতে বলতেছে, সব বিজ্ঞ জ্ঞানী লোক হিসেব কিতাব করে দেখাইতেছে ইরান এবার কি করবো। এই 5টা মুসলিম দেশের ঘাঁটি শেষ করলো, ইসরায়েলের শেষ করলো। তবে যুদ্ধ অনেক দীর্ঘায়িত হতে পারে, কারণ এখানে দেখা যাচ্ছে আমেরিকা তো শক্তিশালী মোটামুটি রাষ্ট্র এখানে। আর শালা বোকাচো দ্বারা কয় কি, আর খমেনি বলছে কি, ওই ভিডিও আমার কাছে আছে, ইসরায়েল এই আলীর তরবারি ক্ষেপণাস্ত্র হয়ে ছুটে যাবে তোমার দিকে। ওই তরবারি আছে কিন্তু তার কাছে। কার কাছে? ওর কাছে আছে। এবার আসেন, মুসলমান বকচুদ মাদারচোদ 90% হলো পাগল, 10% আছে সুস্থ জ্ঞানের লোক। এই 10% তারা বলে নাস্তিক, এই 10% তারা বলে ইহুদির দালাল, নাসারার দালাল। এই 90% সালারা হলো পাগল। আসেন আমার লোকের ডিবেটে আসেন। কি হলো এখানে? কি হচ্ছে? আপনারা যে রাখেন, আপনারা যে বিশ্লেষণ গুলো করলেন এতদিন ধরে করতেছেন, এখনো করতেছেন, মাইনে নিতে পারতেছেন না। ইমাম মাহাদি তার তরবারি দিয়েই সব ধ্বংস হয়ে যাবে। আরে বেটা, আমার লগে যদি যুদ্ধ করতো আমেরিকা আর ইসরায়েল, আমি তো বেঁচে থাকতাম 6 মাস। আমি ওই ক্ষেতের মধ্যে যে পলাই থাকতাম চুপচাপ। তোকে 2 ঘন্টার মধ্যে তোকে দেশের আমিনীরা মারলো, প্রতিরক্ষা মন্ত্রীরা মারলো, স্বরাষ্ট্রমন্ত্রীরা মারলো, সব টিম মাত্র 2 ঘন্টার মধ্যে তোকে খতম করে দিয়ে না। তুই নিজের রক্ষা করতে পারিস না, দেশের প্রেসিডেন্ট তুই সারা বিশ্বের মুসলিমকে আহ্বান জানাচ্ছিস এবার আমেরিকা ইসরায়েল খতম হো গিয়া, আলী তরবারি মোর হাতে রোহিঙ্গা শালা। ওর পক্ষে কিন্তু সমাবেশ করছি আমি, কিন্তু গালি দিতেছি কেন? ও তো, আমি তো মুসলিম, আমার গায়ে লাগতেছে তো ভাই। তুই এগুলো বলবি কেন? কই তোর দেখা এখন আমাকে? তুই নিজেকে রক্ষা করতে পারলি না 2 ঘন্টা, তুই পুরা মুসলিম বিশ্বকে বলছিস যে এবার তোমাদের মুক্তি দিয়ে তুই। আরে চুদির ভাই, এ কেমন কথা? কি করলি তুই? আমি তো দুঃখ পাইছি। আমি আশা করছিলাম খমেনি তুমি এবার ইসরায়েলকে খেয়ে দিবা, আর আমেরিকার যে অস্ত্রগুলো মধ্যপ্রাচ্যে আছে সবগুলো পুন মেরে দিবা। 7 মাস বাচ্চা তোমার জন্য আমি সমাবেশ করছি কত বড়। এটা কি করলা তুমি? সাদ্দামের মতোই তো করলা। সাদ্দাম 2 ঘন্টায় শেষ। তুমি 2টা ঘন্টা নিজেকে রক্ষা করতে পারলা না। তুমি বিশ্ব মুসলিম উম্মাকে বলছো এবার বিজয় দিয়ে দিবা সারা বিশ্ব দখলে, সারা মানে ভাই মাদার তো ওই তোর অস্ত্র এখন টাকা বিশেষজ্ঞদের কথাগুলো বলি, বিশেষজ্ঞদের কথাগুলো বলি একটু। সামাদ ভাই আপনার কাছে আবার আসবো, আপনি স্টকে রাখেন, আপনি একটু রেস্ট নেন, আপনি একটু স্টকে রাখেন। হচ্ছে যে সামাদ ভাই এই যে বলছে সামাদ ভাই আসতে বলুন, আপনার হার্টের ক্ষতি হবে। এই যে দেখছেন হার্টের ক্ষতি হবে। জি আমি দুলাল ভাইয়ের কাছে আসি। আমার ভাই মুসলিম নিহত হয়েছে, আমি আজকে সমাবেশ করেছি। ও কেন মিথ্যা কথা বললো যে আমাকে মুক্তি দিবে? কেন বললো? সে কই তার অস্ত্র? সে নিজেকে রক্ষা করতে পারলো না। এখন আমাদের কি হবে? আমরা তো আশা করছিলাম যে এখন পুরো মুসলিম আমরা পুরো বিশ্ব নিয়ে নিব ওনার হাত ধরে। এটা টক শো, কষ্ট পাইছিল ভাই, কষ্ট পাই। জি জি ধন্যবাদ। এবার দুলাল ভাইয়ের কাছে আমরা আসবো। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এতক্ষণে একদল লোক মার্কিন দূতাবাসে ইট খুলে নিত। জি উত্তর বাইতুল মুকাররমের উত্তর গেট উত্তপ্ত হয়ে যেত, উত্তর গেট উত্তপ্ত হয়ে যেত। এতক্ষণে নারায়ে তাকবীর আল্লাহু আকবার কই ওই মার্কিন দূতাবাসের দিকে ধাওয়া দিত এবং হাসিনার পতন চাই। জি আমাদের দুলাল ভাই আপনার কাছে আসবো, আপনাকে একটু তৈরি হন। আপনি পুলিশ হত্যা নিয়ে আর কোনো বিশ্লেষণ যদি আপনার থাকে সামাদ ভাই? তার আগে আমি ওই সামাদ ভাইয়ের রেশ ধরে একটু বলতে চাচ্ছি, সেটি হচ্ছে যে এখানে তো একটা সাম্প্রদায়িক ব্যাপার আছে সারা বিশ্বে যেটা ঘটতেছে। আর আমেরিকার কথা নতুন করে কি বলবো, যখন সামাদ সাহেব কমরেড সাহেব বলতেছিলেন ইরাক, ইরান এবং ইসরায়েলের কথা, তখন আমি ভাবছিলাম আমার নিজের কথা বলতে এই আমেরিকার একটা ইতরের দেশ এবং আমেরিকানেরও ইতর, অশিক্ষিত বলবো, কারণ ট্রাম্পের মতো একটা আবর্জনাকে
দ্বিতীয়বারের মতো নির্বাচন করেছেন। এবং এই লোক, আমি আতঙ্কে এই কারণেই বাংলাদেশটাকে ধ্বংস করছি। দুলাল ভাই ফেসবুক তো বন্ধ হয়ে গেছে, ইউটিউবটা যাইবে, একটু রই বললেন আর কি, বুঝছেন? আচ্ছা, না আমি আমার কথাই বলি, তোমাকে রক্ষা করে বলছি। সেটা হচ্ছে আমাদের পাশের আমেরিকা, কানাডার পাশে, তো আমেরিকায় 50টি স্টেট আছে। এই পাগলে বলছে যে কানাডা আমাদের আরেকটা স্টেট হোক, এবং জাস্টিন ট্রুডোকে বলছে তুমি আমাদের গভর্নর হও। এখন কালকে আবার নতুন করে বলছে, পরশুদিন, যে কিউবাকে আমরা আন্ডারস্ট্যান্ডিং এ, হ্যাঁ, আলোচনার মাধ্যমে, সমঝোতার মাধ্যমে আমাদের আমেরিকার অংশ করে ফেলবো। মানে কি পরিমাণ স্টুপিড! অতএব আমি আতঙ্ক আছি কবে কানাডাকে দখল করে নেয়। বাংলাদেশটা তো নিয়েছেই, হ্যাঁ, এখানে নিলে আমাদের কিছু করার থাকবে না। তাদের যে সৈন্য সামন্ত, হ্যাঁ, আর ওদের মধ্যে যে ইত্রামি, সেটা কিন্তু কানাডার মানুষ না। কানাডার মানুষ অনেক ভদ্র। তো ওইভাবে তাদের সঙ্গে পারবে কিনা অস্ত্র দিয়ে কূটনীতিক ভাবে বা, হ্যাঁ, সেটা সম্ভব না, সেটা সম্ভব না। তো যাই হোক, পুলিশ বলতে চাই, সামাদ ভাই কথাটা খুব গুরুত্বপূর্ণ। 1,27,000 গুণ বেশি শক্তিশালী ইরানের চেয়ে আমেরিকা। 1,07,000 গুণ শক্তি কম বেশি আর কি। না, 1,07,000। আপনি যদি ভারত, চীন এবং রাশিয়া এই তিনটার শক্তির সঙ্গেও যদি তুলনা করেন, তারপরে আমেরিকার তারা হবে, শক্তিশালী হবে বলে আমার ধারণা। যাই হোক, আমি পুলিশ হত্যায় ফেরত আসি। আমি 16 বছর চাকরি করেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, তো ফলে আমিও কিছুটা পুলিশের প্রতি, পুলিশের কার্যক্রম সম্পর্কে আমি কিছুটা ওয়াকিবহাল, মানে আমার পেশাগত কারণে, যখন আমি গভর্নমেন্ট চাকরি করতাম। তো তারপর থেকেই পুলিশের প্রতি বা পুলিশদের সঙ্গে আমার একটা সুন্দর সম্পর্ক আছে। যে আবুল খায়ের মুসলিম পুলিশের আইজি ছিলেন, হ্যাঁ, তখন তার সঙ্গে একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল। এখনো যারা আছেন, ছোট ভাই, অনুজ, অগ্রজ, তাদের সঙ্গেও সম্পর্ক আছে। তাদের যে বেদনার কথা যখন শুনি 15ই আগস্টের, বিশেষ করে 14ই ফেব্রুয়ারিতে এমনও ঘটনা ঘটেছে, পুলিশ অফিসারেরা এমনও বিপদে পড়েছে যে তারা পরিবার নিয়ে মসজিদে আশ্রয় নিয়েছিল। মানে মসজিদে তাদের নিরাপত্তা, কারণ ওরা তো যেখানে পাচ্ছে সেখানে মারছে। আপনি ভাবতে পারেন, আমার খুব ঘনিষ্ঠ একজন পুলিশ কর্মকর্তা কথা বললেন। আরেকজন বললেন যে আমরা কি বিপদে পড়েছি, প্রথমের যে মেট্রো রেলের দায়িত্বে অস্ত্রগুলো আমরা প্রথমে ক্যান্টনমেন্টের ভিতরে জমা দিয়েছি, কিন্তু আরেক যে অস্ত্র আছে যেগুলো হাতছাড়া হয়ে যাবে, আমি নাম প্রকাশ করতে চাচ্ছি না সেই দায়িত্বশীল পুলিশের, তিনি বলছে যে কি করব, কারণ এই দিক দিয়ে খুলে দেওয়া হয়েছে জাহাঙ্গীর গেট, সবাই এখানে ঢুকতেছে, উল্লাস করতেছে, বলছে তোমরা এনজয় করো। ওই যে তথাকথিত ওই যে পুনা মাছগুলো, ধনচাগুলো, হ্যাঁ, টুকাইগুলো, কি জানি নাম বলে, সমন্বয়ক না, ওই ইতরগুলোকে, তো এরা উৎসব করতেছে। তখন সে ভাবছে যে আমার কাছে এক ট্রাক অস্ত্র আছে, আমি কি করবো অস্ত্র নিয়ে। সেই অস্ত্র তারা পেছন দিয়ে গিয়ে সেই বনানীর ওই দিক দিয়ে ঢুকে অস্ত্র জমা দিয়েছে। তাদের এরকম দিন গেছে, রাত গেছে, ভাগ্যিস আমার সেই বন্ধুটি বেঁচে আছেন। তো পুলিশের এই দুঃসময় দিন পার করেছে। এখন পুলিশ না, বাংলাদেশে ওইসব ইতরগুলোর কাছে, জঙ্গিগুলোর কাছে সেনাবাহিনী জিম্মি, সেনাবাহিনীকে পিটিয়েছে, সেনাবাহিনীকে থ্রেট করেছে, সেনা প্রধানকে থ্রেট করেছে, বলছে সেনা ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবে। এগুলো কিন্তু আমার কথা না, এগুলো সমন্বয়কদের কথা। অথবা এদের যদি নিয়ন্ত্রণ না করা হয়, ভবিষ্যতে বাংলাদেশ আরো ভয়াবহ থেকে যাবে। পুলিশ হত্যার বিচার আমি চাই, আমি শেষ করি, এই যে বিডিআর হত্যার বিচার কথা বলা হচ্ছে, এবং হাদি হত্যা যে অশ্লীল আমাদের সংস্কৃতিকে ধ্বংস করেছে, আমি মনে করি এর হত্যাও মানে বিচার করা উচিত। যেমন কালকে নতুন একটা তথ্য পেলাম, সেটি হচ্ছে, আমি দুটি কথা বলবো, এটা বলার পর আরেকটি বিষয় দিয়ে আমি শেষ করব। একটি হচ্ছে যে জামাতের, এটা ইলিয়াসই বলেছে যে জামাতের যে আরেকজন কি ডাক্তার আছে, সে সহযোগিতা হাদির বাইরে পাঠানোর। এবং এরা কোথায় যাচ্ছে আপনি দেখেন, সবাই বলছে ইন্ডিয়ান গেছে, যে যার একটা ছেলে, কিন্তু আসলে সে ভিডিও দিয়েছে সৌদি আরব থেকে। আবার দেখেন যারা ওই যে মাহাদি এইসব শোর বাচ্চাগুলো, ইতরগুলো, অসভ্যগুলো, লাল বদরগুলো ভারতের বিরুদ্ধে বলছে, আবার ভারতে বিছানার জন্য গিয়ে চুদলিং পং হয়ে আসছে। আরেকটি যেটি কথা বলতে চাচ্ছি, যদি পুলিশ হত্যার বিচার না হয়, তাহলে ওই যে সামাদ ভাই খুব চমৎকার কথা বলেছেন যে ট্রাম্প হিসেবে, মানে দুটা কার্ড হিসেবে ব্যবহার করবে, একবার বিএনপির ক্ষেত্রে, ওই সমন্বয়ের ক্ষেত্রে, আবার
ইয়েদের ক্ষেত্রে, কি বলে, জামাতের ক্ষেত্রে। তো ফলে প্রতিটি হত্যারই বিচার হওয়া উচিত বলে আমি মনে করি, শুধু পুলিশ হত্যা নয়। এবং উল্টা যে হত্যাগুলো হয়েছে, যে বলা হয় যে শিশু হত্যা হয়েছে, বলা হচ্ছে সেগুলো কারা করেছে, সেগুলো কিন্তু মানে করা উচিত। এবং সেখানে আমি শেষ কথা যেটি বলবো, আপনারা বলছেন যে সাঈদকে পুলিশ মেরেছে, আপনারা বলেন যে ইয়েকে পুলিশ মেরেছে, মুগ্ধ, তারা এখন চুপচাপ সাঈদের ব্যাপারে, তারা এখন চুপচাপ মুগ্ধের ব্যাপারে, সেগুলো জানা উচিত যে কে মেরেছে, হাসিনা মেরেছে নাকি তারাই মেরেছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে, ধন্যবাদ দুলাল ভাই, সুন্দর কথা বললেন। তবে আমি পুলিশ হত্যার বিচার না হলে আওয়ামী লীগকে স্বাভাবিকভাবে রাজনীতি করতে না দিলে দেশে কোনো বিনিয়োগ আসবে না। জি ধন্যবাদ। প্রধানমন্ত্রী, জামাত আর স্বরাষ্ট্রমন্ত্রী এনসিপির ইফতার করে বয়ান পাল্টে ফেলেছেন। জি ধন্যবাদ। আরেকজন বলেছেন পুলিশ হত্যার বিচার না হলে এর মাসুল বিএনপিকে দিতে হবে। জি ধন্যবাদ। যাহাই জামাত তাহাই এনসিপি তাহাই বিএনপি, সবার মূল একই। জি ধন্যবাদ। পুলিশ ভাইদের হত্যার বিচার চাই। জি ধন্যবাদ। জনগণ কিন্তু চাচ্ছে, জনগণ কিন্তু যদি কিছু মানা করেন, মুসলিম বিশ্বের প্রভাবশালী নেতা মোহাম্মদ ইউনূস হিজবুল্লাহকে খোমেনির অনুপস্থিতিতে, মুসলিম বিশ্বের শক্তিশালী প্রভাবশালী পুরুষ তো আমাদের ডক্টর ইউনূস, ওনাকে ইরান যুদ্ধে ওখানে সামনের সারিতে দিলে ভালো হতো। আমেরিকাকে প্রতিরোধের জন্য হাসনাত সার্জিসকে পাঠালে কেমন হয়? জি ভালো হয়। ইসমাইল ভাই, ইসরায়েল আমেরিকা ইরানে যে হামলা করছে, এর হামলার প্রতিবাদ জানাই। হ্যাঁ, আমাদের সামাদ ভাই এটার বিশ্লেষণ করছেন। সামাদ ভাই পুলিশ হত্যার বিষয়েও তার মূল্যবান মতামত দিয়েছেন। সামাদ ভাই পুলিশ হত্যা নিয়ে আর বলার দরকার নেই। আমি এখন যেটা বলতে চাই, এই পুলিশ হত্যার দায় কিন্তু সেনাবাহিনীও এড়াতে পারবে না, কারণ সেনাবাহিনী 3, 4, 5 তারিখে তাদের সমর্থন উইথড্র করে ফেলেছে পুলিশকে না জানিয়ে। গোপনে সেনাবাহিনী কিন্তু ছাত্র টোকাইদের সাথে মিশে গেছে। সো পুলিশটা পড়ছে বিপদে। এটা আপনাদের মনে আছে? দারুণ একটা পয়েন্ট। পুলিশরা কিন্তু বিপদে পড়ে গেছে, সেনাবাহিনী কিন্তু দায় এড়াতে পারে না। পুলিশরা মহা বিপদে পড়েছে, সেখানে চতুর্দিক থেকে লোকজন, টোকাইরা বা ঢাকার ভিতরে ঢুকে গেছে, পুলিশরা আত্মসমর্পণ করে ফেলছে বা পুলিশরা পালিয়ে গেছে, সেনাবাহিনী নেই। আর আরেকটা বিষয় হচ্ছে, ওই যে টোকাইদের কথা, কিশোর গ্যাংদের কথা বলা হয়, যে ওই যে পুলিশ বাহিনী তখনও বলছিল যে এদেরকে দেখেন ছাত্র মনে হয় কিনা, তখন আপনাদের বিশ্বাস হয়নি, কিন্তু আসলে এরা সব টোকাই ছিল, কিশোর গ্যাং ছিল। এদেরকে নামিয়ে জুলাই আগস্টে বিপ্লব করা হয়েছে, যে বিপ্লবের কথা বলা হয়। আমি এই 2টা পয়েন্ট তুলে দিলাম সামাদ ভাইয়ের কাছে। এখন অসমাপ্ত যে বক্তব্য আপনার ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধ নিয়ে, এই বিষয়ে আপনি এবার আবার আপনার মতামত দেবেন। জি প্লিজ। ধন্যবাদ। আচ্ছা ভাই শুনেন, এই পৃথিবীতে 180 কোটি মুসলমান আছে, তার মধ্যে 80 কোটি হলো নারী। এই 80 কোটি নারীর উচ্চ শিক্ষা নিষিদ্ধ, বন্ধ নাই, তাহলে থাকলো কত? 100 কোটি মুসলমান। আচ্ছা, এই এর মধ্যে শিশু টিশু সবই ধরে নিলাম আমি, এই 80 কোটি আগে বাদ দিয়ে দেন, তারপরে থাকলো 100 কোটি। এই 100 কোটির মধ্যে 80 কোটি মাদ্রাসায় লেখাপড়া করে তারা দুনিয়াবি তাকে কোনো কিছু দরকার নাই, তারা শুধু হুর প্রাপ্তি এবং পরকালে যেভাবে একটু ভালো থাকা যায় সেটার পিছনে তারা কাজ করে, আর এই দুনিয়াতে টুকিটাকি কিছু কাজ করে তারা জীবিকা নির্বাহ করে। আমি জানি বেশিরভাগই এমনি, বেশি চাওয়া পাওয়া তাদের নাই, তবে স্ত্রী চাওয়া আছে 4টা, আল্লাহ চালাইব। তাহলে কত গেল? আচ্ছা, মাত্র মুসলমান, এই 180 কোটি মুসলমানের মধ্যে আমার গবেষণায় আসছে মাত্র 10 কোটি মানুষ জ্ঞান বিজ্ঞানের পিছনে তারা ছুটে, কিন্তু ওই যে মুসলমান সরকার কোন জ্ঞান বিজ্ঞানের পিছনে তাদেরকে সুযোগ সুবিধা দেয় না। এরা বিভিন্ন দেশে বৃত্তি নিয়ে যায় এবং যাইতে পারে না, যারা নিজ দেশে থাকে। তাহলে কি হলো? 180 কোটির মধ্যে মাত্র 10 কোটি উচ্চ শিক্ষা করতে পারে জ্ঞান বিজ্ঞান নিয়ে, 170 কোটি বাদ দিয়ে দেন। এই হিসাবটা রেখে দেন। এবার আসল কথায় আসেন। ডক্টর ইউনূস এসে ঘোষণা দিল যে 7 সিস্টার খাইয়ে দিব। আচ্ছা শুনেন, সমগ্র পৃথিবীর সব মুসলমানেরই, ওই বলছি যে 90% বোকাচোদা, তারা বঙ্গবন্ধু বলছিল রিয়েলিটি মেনে নাও, এরা রিয়েলিটি কেউ মানতে পারবে না। মুসলমানের অস্ত্র কি কি আছে আমি আপনাকে বলে নি, তারপরে এটা বলি। ইউনূসের কথাটা বলি একটু। উনি যে বললো সিস্টার খেয়ে ফেলবো, 7 সিস্টার, পরে ওই মুহূর্ত থেকে 4 ঘন্টার মধ্যে ভারত ধরে নিয়ে যেতে পারে, বলবেন মানে ওই যে ওরা রিয়েলিটি মানবে না। ইউনূসের কি আছে? খোমেনি 2 ঘন্টায় মারা গেল, এত কিছু ছিল। ইউনূসের কি আছে? বাংলাদেশের কি অস্ত্র আছে? আপনি তো ভারত দখল করবেন, 7 সিস্টার খাবেন, তাহলে রিয়েলিটিটা কি আপনাকে হিসাব করতে হবে। তাদের কি কি অস্ত্র আছে, সক্ষমতা কতটুকু, আমাদের সক্ষমতা কতটুকু। আমরা যুদ্ধে গেলে যদি দেখি
যে হ্যাঁ অস্ত্রপাতি সব সমান সমান আছে, এবার লড়াই করা যায়, হয় হারবো না হয় জিতবো। কিন্তু হাজার হাজার গুণ কম বেশি শক্তিশালী ডক্টর ইউনূস খেয়ে ফেলতেছে, আরেকজন হিন্দ দখল করতেছে। হিন্দু কথাটা এই কারণে বললাম, সেই সাদ্দাম, সেই খোমেনি, সেই বিশ্বের 180 কোটি মুসলিম, তাদের অস্ত্রগুলা কি কি আমি বলি, যত শিক্ষিত হোক তারা। 1 নম্বর অস্ত্র হলো তাদের আবাবিল পাখি, 2 নম্বর অস্ত্র হলো তাদের হাদিসে না কোন কোরআনে আছে সারা পৃথিবী মুসলমানের হাতে আইবে, এখন সেই সময় হয়ে গেছে। এই জন্য তারা যখন ওই ইরানের খোমেনি দাঁড়ায় তখন তারা জায়গা উঠে যায়, এইবার পাইছি সারা পৃথিবী আমরা। সাদ্দাম দাঁড়ায় তখন এই যে হয়ে গেছে ইনি ইমাম মাহদি, কারণ হাদিস কোরআনে আছে সারা পৃথিবী তাদের হাতে আসবে, এই বুঝি চলে আসতেছে। এখন মুসলমানদের অস্ত্র কি কি আমি বলে দিই। 1 হলো তরবারি, 2 হলো আত্মঘাতী বোমা মারা, 3 হলো আবাবিল পাখি, 4 নম্বর হলো যে ইমানি যে জোর। 313 জন বদরের যুদ্ধে 313 জনের যে বিজয় করছে, এটা এই দেখেন শেখ হাসিনা বিরোধী আন্দোলনে কিন্তু ঘোড়ায় উঠে তরবারি নিয়ে নিছিল নরসিংদীতে কয়েকজন। তারা ভারত দখল করবে কিন্তু তরবারি আর এটা নিয়েই, ঘোড়া নিয়ে। রিয়ালিটি মাইনে নাও, কিন্তু আমি দেখলাম, আমি তো ফেসবুক দেখে পাগল হয়ে গেলাম গা। কি যেভাবে লেখালেখি হইতেছে, আমি দেখি ইরানও শেষ, কি ইসরায়েলও শেষ, সৌদিও শেষ, ইয়েমেনও শেষ, কাতারও শেষ, বাকি আছে আমেরিকা। ফেসবুকে ঢুকে দেখি, আমি তো হাই কি হলো, আমার হিসেব কিতাব সব উল্টে গেল। হাই হাই, ইরান কি সত্যি আবাবিল পাখি হয়েছে নাকি খোমেনি মাহাদি? ঘটনা কি? ঘাটতে 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 যে একটা ইংলিশ পত্রিকায় পেলাম, নেতানিয়াহু বলতেছে যে খামেনি খতম হো গিয়া, আরো কয়েকজন সঙ্গী সাথী নিয়ে। আমি জানি ইহুদিরা মিথ্যা কথা বলে না, সাথে সাথে আমি পেয়ে গেলাম হয়েছে চ্যালেঞ্জ, তারা মিথ্যা কথা এরকম বকাস কথা বলে না। ট্রাম্প বলছে, ঢুকে দেখলাম আর ইয়াতে এক্সে যে হ্যাঁ সেজেত, কিন্তু মুসলিম বিশ্বের বিশ্বাস করতে আরো 10-12 ঘন্টা লাগছে। কতক্ষণ পর্যন্ত লাগছে? তখন ঘোষণা দিছে ইরান নিজে। তাহলে মুসলমান বিশ্বের আমি যে বলি যে ওইখান থেকে শুরু করে এই 180 কোটি মুসলমানই এটা বিশ্বাস করে। তাদের দরকার হলো 313 জন লোক, তাদের দরকার হলো আবাবিল পাখি, অবশ্যই আল্লাহ পাঠাবে, আর ইমাম মাহদি তাদেরকে বিশ্ব জয় করে দেবে। আচ্ছা, এখন কথা হলো এই জন্য তারা এগুলো বলে, আর মুসলমান কচু কাটার মতন ধ্বংস হয়ে যাচ্ছে এই কারণে। কারণ ওই আবাবিলও আসছে না আর ইমাম মাহদিও আসতেছে না। তাইলে ওনারা যখন আমরা যে মনে করলাম যে এখন আমাদের মুক্তিদাতা, আমি তো মুসলমান, আমি চাই আমেরিকা ধ্বংস, আজ তার বিরুদ্ধে আমি সমাবেশ করেছি। আমি মানছিলাম ওনার চেহারাটা, আমি বারবার দেখছিলাম নুরানি চেহারাটা কার, ওই যে খামেনির, আর বিশ্বাস করছিলাম ইনি হয়তো ইমাম মাহদি, আর না হলে এমন কিছু সে আবিষ্কার করেছে। এবার আমরা আমেরিকা দখল করবো করে, সারা আমি ওই আমেরিকায় বসবাস করবো, ইউরোপ আর আমেরিকা, বাংলাদেশে আমি বিলা হয়ে গেছে। মানে একটা স্বপ্ন দেখছিল পুরো মুসলিম জাতি, তার উপর ভর করে। এখন দেখি শালা ওই সাদ্দামে যা করছে, ও তা করছে, হে নিজেরই বাঁচাইতে পারলো না 2 ঘন্টা। এই চিন্তা চেতনাটা ডক্টর ইউনূসের ভিতরেও, আরে বাংলাদেশ যুদ্ধ লাগলে মায়ানমারের সাথে পারবে না, সমরাস্ত্র হিসাব করেন, আর এরা খেয়ে ফেলতেছে পুরা ভারত। তাহলে এই চিন্তা চেতনা তো প্রত্যেকটা মুসলমানেরই দাঁড়াই যেতেছে, হ্যাঁ হয়ে গেছে, এবার হয়ে গেছে, হয়ে গেছে, পেয়ে গেছি। কিন্তু এই হিসাবটা একটা, আমি অবাক হয়ে যাই, পাগল হয়ে যাবো এখন আমি। কেন অধ্যাপক ডক্টর নামের আগে লাগায় লাগায় টক শো করতেছে, একটা লোকেও দেখলাম না যে আমেরিকার সমরাস্ত্র আর ইরানের সমরাস্ত্র হিসাব করতেছে। একটারও দেখলাম না ইসরায়েলের সমরাস্ত্র আর ইরানের সমরাস্ত্র হিসাব করতেছে। তারা শুধু হিসাব করতেছে যে ইরান কিভাবে কোন দেশটা কোন ঘাঁটি খাইবো, এবং শেষে যে আমেরিকা পর্যন্ত পৌঁছতে পারবো কিনা, আর কয় বছর লাগবে যুদ্ধ করতে। তাই জানেন ডোনাল্ড ট্রাম্প, আমি বলেছিলাম তাই যে কয়দিন আয়ু লেখে দিব ইয়ারে খামেনিরে, তার 1 সেকেন্ডও বাঁচতে পারবো না। আর একটা কথা বলে দিই,